বেশ কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ছিল ভলান্টিয়ারিং এ। সো আমার মনে হয় যে এই অভিজ্ঞতাটা অন্য যে কোনো ফেস্টে ভলান্টিয়ারিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমাদের যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আছে ওদের প্রতি আমার আসলে কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ ম্যাক্সিমাম আসলে আমাদের এই পরিচিত সবাই ছিল ফিল্ম সোসাইটির, এবং ওখানে গিয়ে আমরা আসলে একটা ফ্যামিলিয়ার পরিবেশ পাইছি, যেমন কি করতে হবে না করতে হবে বা কিভাবে কাজ আগাবে, বা মাঝে মাঝে দেখা গেল কাজে আমরা অনেক ক্লান্ত, তো আমাদের পরিচিত বড় ভাইরা আসলো বা ব্যাচমেটরা আসলো, এসে কথাবার্তা হইলো। সো এই ব্যাপারগুলো খুব এনজয়িং ছিল আর কি। তো এই আর কি। তোমার কি সিনেমা দেখা হয়েছে সালমান এবার ফেস্টিভ্যালে? আচ্ছা, আমি ফেস্টিভ্যালে তো আসলে সব সময় কাজ করতে হইতো, তো আমরা তো সকাল থেকে থাকলেও দেখা যেত যে মাঝে মাঝে বসতাম আমরা। তো ম্যাক্সিমাম ফিল্ম আমি অজস্র ফিল্ম দেখছি, বাট সেটার বিভিন্ন অংশ, যেমন টাইগার অফ দ্য বেলি অফ টাইগার একটা মুভি আসছে, এটা সাউথ এশিয়ান প্যানোরামায়, এবং এটা খুব নাম করছে। আমি এরকম একজন দর্শককে চিনি যিনি এক স্ক্রিনিং এ এক অডিটোরিয়ামে দেখে আবার সেন্ট্রাল অডিটোরিয়ামে আসছিল এটাই দেখার জন্য। তো এগুলোর কিছু কিছু অংশ দেখেছি, তবে আমি পূর্ণাঙ্গ ভাবে তিনটা সিনেমা দেখার সুযোগ পেয়েছি। একটা হচ্ছে পদাতিক, শ্রীজাত মুখার্জির, ওটা হচ্ছে অডিয়েন্স ভোটে এবার সেরা পুরস্কার পাইছে। তো আমারও মনে হয়েছে এটাই আসলে পুরস্কার পাওয়া উচিত ছিল, একটা ওয়ার্থ ইট ওয়াচিং সিনেমা। অনেকদিন পর মনে হচ্ছে যে সৃজিতকে আমরা দেখতেছি। আর আরেকটা ছিল প্রিয় মালতী, সেটাও দেখেছি আমি পুরোটাই। আর আরেকটা ভালো মুভি দেখেছি আমি, যেটা আমাকে 3-4 দিন আমার মাথায় মুভিটা ঘুরছিল, এটা হচ্ছে একটা ইরাকি মুভি, দ্য লাস্ট পোস্টম্যান। ওটা হচ্ছে দেখায় যে এই মোবাইলের যুগে 80 বা 90 দশকের ইরাকের গল্প, যে এই মোবাইলের যুগে আগে যারা পোস্টম্যানের কাজ করতো ওদের জীবিকা হারানো এবং ওদের যে ক্লাস স্ট্রাগল সংগ্রাম, এই ব্যাপারগুলা মানবিক একটা গল্পে ফুটে আসছে, এবং ওই গল্পের সমান্তরালে আসলে সমাজের আর অনেক বাস্তবতা আসে তুলে ধরছে। আমি একটু বলে রাখি সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আমরা আসলে তখন কথা বলেছিলাম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে, যার 23তম আসর এবছর জানুয়ারির 11 থেকে 19 তারিখ পর্যন্ত বাংলাদেশের 3টে ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। সো সেটা নিয়ে আমরা শুনলাম তখন সালমানের অভিজ্ঞতা। তো আপনার কি যাওয়া হয়েছে এই ফেস্টিভ্যালটাতে? না, আমার ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া হয়নি, তবে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে ফিল্ম সোসাইটি কর্তৃক একটা ইভেন্ট আয়োজন যখন হয়েছিল আমাদের সিনেমা, সেখানে আমার বেশ কিছু সিনেমা দেখা হয়েছে। তার মধ্যে আমার বেশি ভালো লেগেছে কাজল রেখা, যেটাতে মানে আগের দিনের যেই চিত্র, আগের দিনের সব জিনিসপত্র, তারপরে হচ্ছে সেই ভাইবটা আমি পেয়েছি। হ্যাঁ, এই এই ধরনের সিন, তারপরে যে কাজল রেখা মেয়েটা, তার যে স্ট্রাগল, তার লাইফে এই স্ট্রাগলটাও খুবই মানে আমাকে আকর্ষণ করলো, যে সেই সময় আসলে অনেক স্ট্রাগল করতে হতো তাদেরকে। তারপর একটা পাখি নিয়ে কাহিনী, লোককথা আর কি, যেটা আমরা আগে ছোটবেলায় গল্প টল্প শুনতাম দাদি নানির থেকে, সেগুলাই আমার মনে হয় যে আমার ছোটবেলার একটা বিষয় ফুটে উঠেছে। আর মিথিলার অ্যাক্টিং আমার খুবই ভালো লেগেছে ওই জায়গায়, যে সে এত সুন্দর করে অ্যাক্টিং ওখানে করেছে, মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক সে আসলেই ওখানে আছে, তাই না? আমার কাছে মানে আসলে মনে হচ্ছে মিথিলার অভিনয়টা আসলে ওই জায়গাটাতে এত রিয়েলিস্টিক লাগছে, এবং মানে ওই জিনিসটা খুব ন্যাচারাল ছিল। আমার মনে হয় কাজল রেখা যারাই দেখছে, আমার কাছে মিথিলার অভিনয় এখানে সবচেয়ে পারফেক্ট ছিল, সবার চেয়ে পারফেক্ট ছিল। হ্যাঁ। তো অবশ্যই এটা খুব ভালো ফিল্ম, যেহেতু আমাদের লোক গল্প নিয়ে ওই কাজটা করা। তো আমরা যেহেতু শুরুতে ফেস্টিভ্যালের কথা বলতেছিলাম, তো আমি আমার ফেস্টিভ্যাল এক্সপিরিয়েন্স এবার আসলে আমার খুব কম যাওয়া হয়েছে। তারপরও আমি লাস্টের দিকে কয়েকটা সিনেমা দেখছি। সালমান শুরু করছিল যে আমরা পদাতিক নিয়ে দেখছি, এবং আসলে সালমান একটা কথা আমাদের মাঝে একবার বলছিল যে পদাতিক নিয়ে আসলে অনেক কথা বলা যায়। পদাতিক এমন একটা সিনেমা, আসলে এই সিনেমাটা নিয়ে অনেক কথা বলা যায়। মৃণাল সেনের বায়োপিক, কিন্তু এই বায়োপিকের মধ্যে আসলে অনেক স্তর আছে। তো এত এত জায়গা, মানে এত এত কথা বলার জায়গা, এবং ডিরেক্টরস ক্যামিও আছে, এত সুন্দর করে দেওয়া জিনিসগুলা, এবং মৃণাল সেনের ছবির ফুটেজও ইউজ করা আছে, এবং সেগুলো ম্যাচ কাটে ইউজ করা, এত সুন্দর সুন্দর ম্যাচ কাটে ইউজ করা, যে মানে মানে এত সুন্দর, মানে দুইটা, মানে মৃণাল সেনের ছবি, মৃণাল সেনের কাহিনী, দুইটা একদম এক হয়ে গেছে। সেটাই আমরা পদা থেকে আসলে দেখছি, যে কোনোটা এত একাত্ম ভাবে বানাইছে এত সুন্দর ছবিটা। তো পরে আমি আসলে এবছর একটা আলোচিত ছবি যেটা ছিল, এবছর বলতে গত বছরে আলোচিত একটা ছবি, মেহজাবিনের প্রথম ছবি, এবং শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রিয় মালতী, এই ছবিটা এবার ফেস্টিভ্যাল প্রিমিয়ার হইলো, সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত বছরের শেষের দিকে। তো এটা দেখা হলো, তো এটা বেশ ভালো ছবি ছিল, এবং ওখানেও আমরা একটা স্ট্রাগলই দেখি। আমরা পদা থেকে যেমন মৃণাল সেনের একটা স্ট্রাগল দেখি, আমরা আসলে প্রিয় মালতীতে আসলে মালতীর স্ট্রাগলই দেখি, কিন্তু মালতীর স্ট্রাগলটা অবশ্যই ঢাকা কেন্দ্রিক একটা স্ট্রাগল। তো প্রিয় মালতীর পর আরেকটা সিনেমা দেখা হলো, সেটাও নারী কেন্দ্রিক একটা ছবি ছিল, সেটা হচ্ছে তাসনিয়া ফারিন অভিনীত, ওটা হচ্ছে ফাতিমা। এখন পর্যন্ত আমাদের দেশে রিলিজ হয়নি, বাট স্পেশাল স্ক্রিন
হয়েছে এটা এটা? স্পেশাল স্ক্রিনিং, বাংলাদেশ প্রিমিয়ার আর কি। তো ছবিটা 7 বছর ধরে বানাইছে ডিরেক্টর, প্রায় 7 বছর টাইম নিয়েছে, মাঝে বাজেটের জন্য ছবিটা আটকে গেছে। তো তারপর ছবিটা তারা বানাইছে। এবং এই ছবিটার একটা বড় ব্যাপার হচ্ছে এখানেও একটা নারীর স্ট্রাগল দেখি আমরা, কিন্তু মানে ডিরেক্টর যে স্ট্রাগল ফেস করছে, যে টাকা সে মানে প্রডিউসারের কাছে আনতে পারতেছে না, মানে সে যে আটকে গেছে, এটা সে ছবিতেও রাখছে। ছবি তো তাসমিয়া ফারিন একজন অ্যাক্ট্রেস, এবং সে ইন্ডিপেন্ডেন্ট ছবিতে কাজ করতেছে। হ্যাঁ, এবং ওখানে সে কাজ করতেছে, এবং কাজ করতে গিয়া ওখানে তাকে ডিরেক্টর বলতেছে, এক্সিকিউটিভ প্রডিউসার বলতেছে যে আমরা আচ্ছা আপু আর কদিন পরে আসেন, কারণ আমরা তো প্রোভাইড করতে পারতেছি না টাকা। বলে পরে আসবো, আমি কিভাবে চলবো? এবং ডিরেক্টরের এবং প্রডিউসারের সাথে তার রেগুলারই একটা ক্ল্যাশ লাগে যে ভাই আমার পেমেন্টটা কবে দিবেন, আমার পেমেন্টটা তো দিচ্ছেন না। এটা কি ফুল ফিকশন ছিল হ্যাঁ, নাকি ডকু এটা ফিকশন? ভাই এটা পুরো ফিকশন, বাট ফিল্ম উইদিন ফিল্ম। ফিল্ম জনরাটা আমার খুব পছন্দ। আপনার কি কোনো ফিল্ম জনরা দেখা হয়েছে আপু? ফিল্ম উইদিন ফিল্ম জনরা দেখা হয়েছে, কিন্তু আমি এক্সাক্ট হঠাৎ করে নামটা বলতে পারতেছি না। আমি যেমন ওই যে প্রিয় মালতী নিয়ে যখন কথা হইতেছে, তো প্রিয় মালতী সিনেমাটা দেখতে যে আমি জানি না, মানে আপনারা তো মেবি কাহানি দেখছেন, ভারতীয় যে কলকাতা বেস বিদ্যা বালানের। আচ্ছা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কোনো একটা রিলেশনশিপ আছে বা একটা ছাপ বা অনুপ্রেরণা কিছু একটা আছে, যদিও আমরা কোনো মানে ক্রেডিটটা, হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে আমাদের যে নায়ক ছাড়া নায়িকা নির্ভর সিনেমা মানে বানানোর সেই নতুন একটা, এটাও আমি আন্দোলনই বলবো আসলে এক ধরনের, এটা আসলে খুবই এম্পাওয়ারিং। কিন্তু আমি যখন মানে এই সিনেমাটা যখন দেখছি আমার অন্য স্কুলের বান্ধবীদেরকে নিয়ে, তখন দেখলাম যে অনেকে বলছে যে মনে হচ্ছে যে আমি কাহানি সিনেমাটা দেখতেছি, এটা অনেকে বলছে, মানে এটা মানে খুবই আড্ডা চলের বলতেছি। কাহিনী আসলে আমি যতদূর আমি দেখিনি, যদিও বিদ্যা বালানের কাহানি একটা ছিল, কাহানি 2 ছিল আসলে। হ্যাঁ, এটা আর কাজল রেখা নিয়ে আয়াত যেটা বলতেছিলা, আর ওই যে মিথিলাকে যে এত অপূর্ব ভাবে প্রেজেন্ট করা হয়েছে, গিয়াসুদ্দিন সেলিম, আমার মনে হয় যে উনি আসলে একটা নারীর মানে মানে ওনার ইনার বিউটিটা এত মানে অসাধারণ ভাবে পোট্রে করাইতে পারে, যেটা স্বপ্ন জালে পরিমণিকে দেখে মানে উনি কি একটা আলাদা হ্যাঁ, জায়গা করে মানে অ্যাক্ট্রেস হিসেবে মানে পুরো ডিভাইন লেভেলে নিয়ে গেছে, যেখানে লাইক আমরা যেটা তথাকথিত ভাষায় বলি যে হট নায়িকা থেকে একটা ডিভাইন জায়গায়, মানে অনেক আরাধ্য এরকম একটা জায়গায় নিয়ে গেছে। অনেক ফিল্মই আমরা ডিরেক্টর চেষ্টা করতে, কিন্তু এই জিনিসটা আসলে অ্যাচিভ করতে পারেন। যেমন আমি ওই নায়িকাটার নাম ভুলে গেছি, মনপুরার যিনি নায়িকাটা ছিল, মিলি 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 রহমান সামথিং এরকম কিছু একটা। তো ওখানেও মানে ওনার কস্টিউম থেকে শুরু করে মানে এত এত মাটির কাছে সিনেমা বলতে যেখানে চকচকে বোঝায়, এবং মানে দিন দিন হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে বেশি প্রমোট হইতেছে যে শো ইয়োর রিয়েল স্কিন। কিন্তু আমার মনে হয় যে আমাদের এখানে এই আধুনিক ধারাটা অনেক আগে থেকে গিয়াসুদ্দিন সেলিম শুরু করে আসছিলেন। এটা আমার কাছে আপনার অদ্ভুত লাগছে। এই কথা থেকে মনে পড়লো যে আন্দোলন নিয়ে বলতেছিলেন, হ্যাঁ। রিসেন্টলি আমরাও কিন্তু অনেকগুলো আন্দোলন ফেস করতেছি। সেটা হচ্ছে 5ই আগস্টের পর আরো বেশি, বিশেষ করে আমাদের ক্যাম্পাসেও একটা আন্দোলন true. হলো। আমাদের ক্যাম্পাস কিন্তু মাঝখানে প্রায় অনেকদিনই বন্ধ ছিল। সেটা ছিল আমাদের হল আন্দোলনকে নিয়ে, যদিও পরিশেষে আমরা এটা সফল হয়েছি এবং আমাদের ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করা হয়েছে, আনন্দ মিছিল করা হয়েছে এটা নিয়ে। তো এটা তো আমরা মোটামুটি সম্পৃক্ত ছিলাম। তো সালমান, তুমি আন্দোলন নিয়ে তোমার মানে কি অভিব্যক্তি, বা তুমি আন্দোলনে কতটুকু অংশগ্রহণ করেছিলে 5ই আগস্টের বা জুলাই বিপ্লবের এই আন্দোলনে? আচ্ছা, আমি আসলে আন্দোলনের সময় তো প্রথম আন্দোলনটা যেভাবে শুরু হয়েছিল, মানে তখন তো আসলে আমরা ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না, যেহেতু আমরা অ্যাক্টিভ রাজনীতি করি না। বাট যখন সর্বাত্মক রূপ নিল আর কি 15 তারিখের পরে, তো আমাদের একজন ছোট ভাই সিয়াম, উনি হচ্ছে আহত হয়েছিল। তো আমি হচ্ছে হসপিটালে যাই, এবং তখন হসপিটালও অ্যাটাক হচ্ছিল। তো ওই রিস্ক নিয়ে আমরা তাকে আসলে টানা হেঁচড়া করে, মানে সে পুরো আধা মারা ছিল এরকম অবস্থা। তো ওই সময় থেকে আমরা আসলে এই যে সংগ্রামের বিপন্নতা বা সংগ্রামের যে আসলে এটা যে মানুষের মধ্যে ছড়ায় গেছে, এবং সবাই যে আসলে এই মানে আন্দোলনটার সাথে একাত্ম, এবং সবাই একই ভাবে মানে আঘাত পাচ্ছে, তো ওইটা চিন্তা করে তখন আমি ওতপ্রোতভাবে জড়াই। এবং আমি আসলে মাঠে অ্যাক্টিভ ছিলাম, বাট তার চেয়ে বেশি অ্যাক্টিভ ছিলাম আসলে লেখালেখি করতাম। তো আমি আসলে দেখা যাইতো যে প্রতিদিনের আপডেট গুলো আমি লিখতাম, বা এই যে আমরা যে সিএম কে নিয়ে হসপিটালে গেলাম, এই যে একটা মানে করুণ একটা অবস্থা হসপিটালের, যে লাশ পড়ে আছে, মানুষজন আহত হয়ে বসে আছে, ওইরকম চিকিৎসা পাওয়া যাচ্ছে না, বা হসপিটালের ভিতরে আরো খারাপ অবস্থা, মানে ফ্যান নাই, ইয়া নাই।
বা আন্দোলনের পরবর্তীতে মানে এইগুলো সিনেমাতে বা কিংবা আমাদের আর্ট মিডিয়ামে কিভাবে আসতে পারে এটা নিয়ে তোমার কি আচ্ছা কোনো তো ভাবনা? হ্যাঁ, তো আমি যেটা করেছিলাম তো ওইটাকে আমি লিখেছিলাম, লিখে রোববার কলকাতার একটা পত্রিকা আছে বেশ জনপ্রিয় রোববার, ওটাতে পাঠিয়েছিলাম এবং 4 আগস্ট ওটা ছাপা হয়েছিল। হ্যাঁ, তো এখন আন্দোলনের সময় আসলে আমাদের যেরকম গল্প আছে আরো অনেক মানুষের অনেক রকম গল্প আছে। তো আমি আসলে এতদিন এটা নিয়ে খুব একটা কাজ হয় নাই, বাট এখন ওই যে যেই প্ল্যাটফর্মে আন্দোলনটা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওরা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের জন্য একটা বিশেষ সেল করেছে ওদের কেন্দ্রীয় কমিটিতে, তো আমি ওটার ডকুমেন্টেশন যেটা ওটাতে আছি। তো আমরা রিসেন্টলি হচ্ছে ওপেন কল করেছি অভিজ্ঞতার জন্য, যে মানুষ তার জুলাই নিয়ে যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো নিয়ে তারা নিজেদের অভিজ্ঞতা বলুক, সেটা গল্প আকারে বলতে পারে, প্রবন্ধ আকারে বলতে পারে বা স্মৃতিচারণ আকারে বলতে পারে। তো সেগুলোকে নিয়ে আমরা প্রাথমিকভাবে বই করার ইচ্ছা করেছি, এবং দেখা যাবে যে সেরা লেখাগুলো থেকে তো বই হবে, তো বইতে হয়তো 10টা গল্প দেওয়া যাবে, বাট সেখান থেকে একটা গল্প নিয়ে আমরা আপনার কথায় মনে পড়লো যে এইবার আন্দোলনে যে আমরা রিসেন্টলি আরেকটা সমসাময়িক বিষয় যে 3 বাহিনীর পোশাক নিয়ে যে কথা হচ্ছে, তো এই 3 বাহিনীর একটা বড় ইয়ে হয়েছে, ফেস চেঞ্জ হয়ে গেছে আন্দোলনের সময়, যে আমরা একটা অন্য রূপ দেখতে পাইছি। তো এটারই একটা আবার কন্ট্রাস্ট অন্য একটা জিনিস আমরা দেখেছি নীলমুকুট নামে একটা সিনেমা, যে কামার আহমেদ সাইমন পরিচালিত নীলমুকুট সিনেমায়। তো ওই সিনেমাটাতে আমরা নারী যে মিশনের পুলিশ কর্মী যারা আছে তাদের যেই একটা মানে ওই দেশে যাওয়ার পরে তাদের লাইফ স্টাইল বা তাদের এখানে যাওয়ার পিছনের যে গল্পটা, ট্রেনিং থেকে শুরু করে সিলেকশন, তারপরে সেইখানে তাদের পরিবার সংসার সন্তান ছেড়ে সেই মুভমেন্ট গুলা, মানে ওদের আলাদা একটা লাইফ বা আলাদা আছে, এইটার একটা সম্পূর্ণ অপোজিট যে এরাও যে বিধ্বংসী হয়ে হ্যাঁ, গেছে, এটার একটা আবার মানে অন্য রূপ আমরা দেখলাম যে এবার আন্দোলনের সময়। তো এটা নিয়ে কি তোর কি বলার কি আছে? না, আমার কাছে জিনিসটা মনে হয় যে মানে আহ নীলমুকুটটা আসলে আমার দেখা হয়নি, কিন্তু মানে মানে আন্দোলনের একটা বিশাল একটা আমি দেখেছি নীলমুকুট। আপু দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি তো। মানে এই আন্দোলনের সময় মানে পুলিশ জনগণের বন্ধু বলে ছোটবেলা থেকে বইটা পড়ছি। তো নীলমুকুটকে আমি নিয়ে পরে আসতেছি, কিন্তু এই আন্দোলনের সময় পুলিশ যে একটা মানে যে আধো আধো বুলি যে বাচ্চার কথা, তার কাছে যে পুলিশ একটা ট্রমার নাম। এখন পর্যন্ত আমি ট্রমা থেকে বের হইতে পারি নাই। মানে যদিও আমরা মানুষ, ক্ষমা করে দিতে হবে, আগায় যেতে হবে, সবাই একরকম না, তাও স্টিল আমার কাছে পুলিশ একটা ট্রমার নাম। এবং নীলমুকুটের যে মানে ওখানে ওনার মানে ওরা তো আলটিমেটলি রক্ত মাংসের মানুষ, পরিবার আছে, সন্তান আছে, সবকিছু আছে, কিন্তু এই যে ওখানে আমার একটা লাইন আমার সবচেয়ে বেশি বারবার আন্দোলনের সময় মনে পড়ছে। সেটা হচ্ছে যে ওখানে বলা হচ্ছে যে লাঠি চালায় পুলিশ, কিন্তু এই পুলিশকে চালায় কে? এবং এই প্রশ্নটা আমার মনে হয় যে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ওই জিনিসটা থাকবে। পাওয়ারটা যে আমাদের উপর, জনগণের উপর দিচ্ছে, লাঠিচার্জ করতেছে, আমাদের উপর বোম্বিং করছে, কিন্তু এদেরকে রসদ যোগায় কে? ওদেরকে কে কাঠপুতুলের মতো করে ব্যবহার করতেছে? এটা আমরা জানি, আবার হয়তো জানিও না, বা জানলেও আসলে মানে আমাদের ওই ক্ষমতা হয়ে উঠে নাই যে এটাকে প্রতিহত করার। তো নীলমুকুট সিনেমাটা দেখে ওইটার একটা কনটেক্সট, কিন্তু জুলাইয়ের জায়গায় দেখলে না আমার কাছে মায়াটা কেন জানি আর লাগে না। কিন্তু আমি যখন জুলাইয়ের আগে দেখছি তখন আমার মনে হচ্ছে আহারে ওরা কত কষ্ট করে, ওরা এত কঠিন ট্রেনিং নিয়ে আসে, মহিলা পুলিশদেরকে, সন্তানদেরকে রেখে আসতে হয়। কিন্তু জুলাই আন্দোলনের পরে না, আমি জানি না, হয়তো আমার হৃদয় পাথরের হয়ে গেছে, আমার আর মায়াই লাগে না এখন কেন জানি। এই আর কি অবস্থায়। আপনি বলেন। আচ্ছা, আমি এটা অ্যাড করি। আসলে নীলমুকুট কিন্তু নারী পুলিশ কর্মকর্তাদের, এবং জুলাই আন্দোলন কিন্তু কোনো নারী পুলিশ কর্মকর্তা গুলি চালাচ্ছে বা মারতেছে এরকম দৃশ্য কিন্তু আমরা দেখি নাই। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার হয় যে আসলে পুলিশের জীবন একরকম এবং নারীর পুলিশের জীবন অন্য একটা মাত্রায় আরেক রকম। কারণ দেখা যায় যে আমাদের সভ্যতার তো একটা লিগ্যাসি আছে। একটা পুরুষ মাসের পর মাস, বছরের পর বছর সে যুদ্ধে থাকতো, এটা একটা লিগ্যাসি আছে। বাট এই যে নারী যে পুরুষের পাশাপাশি আসলো, দাঁড়ালো, এবং তারা আসলে যে পুরুষের মতো করেই মানে দেশ থেকে বা বিদেশে চলে যাচ্ছে, তো তাদের সংকট আর পুরুষের সংকট আসলে এক না। যেমন দেখা যাচ্ছে যে একটা লোক প্রতিদিন মানে সে মিশনে আছে, তার তো প্রতিদিনের বাজার ঘাটটা, তার বাচ্চা খাইলো কি খাইলো না এটা নিয়ে কনসার্ন দেখাইতে হয় না। বাট আমরা মুভিতে দেখি যে মহিলার বাচ্চা খাচ্ছে কি খাচ্ছে না সেটা নিয়ে তার টেনশন, এবং আধা ঘন্টা দেরি হয়ে গেছে দেখে সে নানান জায়গায় কল করে রিচ করার চেষ্টা করতেছে। খুব লুকায় লুকায় হ্যাঁ, কথা বলতে হয়। এবং এই সংকটটা আসলে পুরুষের সংকটের সাথে কোনোভাবে মিলানো যাবে না। সো এইখানেই জিনিস আসলে অন্য একটা মাত্রা পায় আর কি।
আচ্ছা, আমরা যেহেতু কামার আহমেদ সাইমনের ফিল্ম নিয়ে কথা বলতেছিলাম, তো তার সিনেমা নিয়ে একটা সবসময় একটা প্রশ্ন উঠে যে ফিকশন আর হচ্ছে রিয়েলিটি, এবং এই দুটোর মাঝে মাঝে খুবই থিন একটা লাইন থাকে, এবং ওইটাকে উনি সবসময় ব্রেক করে, বা এটা নিয়ে একটা কোশ্চেন থাকে। তো এই জিনিসটা আবার তোরা যেটা বললি মৃণাল সেনের সিনেমায় যে ডিরেক্টর ক্যামিও দেওয়া বা হুট করে ফোর্থ ওয়াল ব্রেক করা, এই জিনিসগুলা মানে থাকে। এটার প্রশ্ন আমি বলতে চাই, যে জিনিসটা তোরা দেখছিস পদাতিক সিনেমা, যেহেতু এটা মৃণাল সেনের বায়োপিক, এখানে ডিরেক্টর সৃজিত মুখার্জি যেটা মানে সে অনেকগুলো ইন্টারভিউতে বলেছে, বা আমিও যেটা ফিল করছি, যে উনি চাচ্ছিল যে ওই মৃণাল সেনের স্টাইল গুলোকে ওনার এই বায়োপিকে ইয়ে করা। যেমন একদম শুরুতে যে সিনটা আছে, যে হুট করে বলে যে আমি এই অভিনেতা, আমি এই সৃজিত মুখার্জির এই সিনেমা অভিনয় করতেছি, এটা কিন্তু সেই ইন্সপায়ার্ড হয়েছে ইন্টারভিউ নামে যে মৃণাল সেনের যে সিনেমাটা আছে। এছাড়াও যে রিয়েল ফুটেজ ইউজ করা, তারপর সিনেমার ফুটেজ ইউজ করা, হুট করে দর্শকদের সাথে ইন্টারেক্ট করে, সবকিছু মৃণাল সেনের সিনেমার আর কি একটা। এবং এই যে ব্রেক করা, যেটা আমরা রঞ্জিত মল্লিককে দেখছিলাম যে সে আসলে ইন্টারভিউতে সেই স্ট্রাগল করে বাসে উঠতেছে, কিন্তু হুট করে আবার সে দর্শকের সাথে কথা বলতেছে একদম ক্যামেরার দিকে তাকায়। হ্যাঁ, এবং এটাই আসলে আমরা ওই মানে পদাতিকের একদম প্রথম সিনে যেটা আর কি, মানে মৃণাল সেন যে হয়ে ওঠে যে ছেলেটা, সেই যে ছেলেটার কথা যে বলে, এবং তখনই যে ব্রেক মানে ওয়ালটা ব্রেক করে সে আর কি সৃজিতকে বলে যে আমি ঠিক করতেছি, কি বলো সৃজিত দা? সৃজিত ঠিক আছে ঠিক আছে, এরকম একটা এইরকম একটা মজাদার মোমেন্ট ক্রিয়েট হয়। ইন দ্য মিন টাইম এটা আবার ট্রিবিউটও হয়ে গেল, বা ওই স্টাইলটাও হয়ে গেল। তো মাল্টিপল লেয়ারে জিনিসটাকে উনি মজা দেওয়ার একটা ওয়ে, এটা যে দর্শক যে একটা এরকম বায়োপিকেও যে এত মানে অডিয়েন্স ইন্টারাকশন হতে পারে, এবং দিন শেষে এটা কি অডিয়েন্স বেস্ট ফিল্ম হতে পারে, এটা মানে খুবই মানে কল্পনা করা যায় না। খুবই ভালো একটা ইনিশিয়েটিভ হচ্ছে। পদাতিক নিয়ে একটা জিনিস বলার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে পদাতিকে একটা সাহসী সিন ছিল। আমি জানি না বাংলা সিনেমা এরকম সিন আর আছে কিনা। মৃণাল সেনের বায়োপিক যে করছিল যুবক বয়সে, ওই ছেলেটা পুরো ক্যামেরার সামনে নগ্ন হয়। হ্যাঁ, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে সৃজিত কি করছে, যে অভিনেতাকে নগ্ন করাইছে, সাথে মৃণাল সেনকেও নগ্ন করছে সে। এক্স্যাক্টলি। তো এটা খুব একটা সাহসের ব্যাপার আমার কাছে মনে হয়, যে প্রথমেই নগ্নটা দেখায় নাই, প্রথমে দেখাচ্ছে সে মানে শার্ট খুলতেছে বা জামা কাপড় খুলতেছে, ওটা শব্দ হচ্ছে। তো আমি ভাবছিলাম এখানেই বোধহয় আর দেখাবে না, কারণ মানে রেগুলার পরিচালক হচ্ছে তাই করতো। বাট যখন আমি দেখলাম যে ক্যামেরা নিচের দিকে যাচ্ছে, আমাদের সবার টেনশন বাড়তেছিল। তো এই যে ঘর ভর্তি একটা টেনশন, যে মৃণাল সেনকে সে নগ্ন করবে কিনা। তো মানে সে একদম জীবন ঘনিষ্ঠ হওয়ার কারণে এই সাহসী দৃশ্যটা দেখাইলো। আমার মনে হয় না যে আমরা এতদিন বলতাম যে নারীর সাহসী দৃশ্য বা পুরুষেরও যে সাহসী দৃশ্য হইতে পারে, এটা আমি দেখলাম এই ছবিতে। আমি আর কোনো সিনেমায় দেখি না যে পুরুষ বাংলা সিনেমা এইভাবে নগ্ন হয়েছে। এবং এটা একই সাথে বাঙালি একটা সেন্টিমেন্ট, যে বড় পরিচালকরা বুঝি দেবতা, ওই দেবতার গাথা থেকে তাকে মানুষের গাথার নামে আনছে। যে সে মৃণাল সেন, তার জীবনে এরকম স্ট্রাগল ছিল, সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে সে সিনেমায় আসছে। তো তার যে ব্যক্তি মানে স্বার্থ বা অন্তর্ঘাত, এগুলোকে সে একদম সাধারণ মানুষের মধ্যে তুলে ধরছে। এটা খুব একটা সাহসী ব্যাপার ছিল। তোমার তো তুমি তো আমাদের এখানে আমরা পরিচয় একটু বলে নেই, যে আমি আদনান মাহমুদ সৈকত, আমি পড়াশোনা করতেছি ফিল্ম ডিপার্টমেন্টে, আর ও হচ্ছে আয়াত, ও থিয়েটারে পড়াশোনা করতেছে। তো তুমি তো ফিল্মের সাথে অতটা সম্পৃক্ত না, আবার বেশি দূরে সেটাও বলা যাবে না। তো ক্যাম্পাসে এসে তুমি কিভাবে ফিল্মের সাথে তোমার ভালো লাগার জায়গাটা বা কানেক্টের জায়গাটা তুমি যদি একটু শেয়ার করতে। যেমন আমি পড়াশোনায় যদিও বেশি ইনভলভ থাকার কারণে সিনেমা রিলেটেড তেমন কিছু তেমন দেখা হতো না, বা তার প্রতি যে একটা আগ্রহ জন্মানো সেটা তেমন ছিল না। কিন্তু পরে যখন আমি ক্যাম্পাসে আসি, তো ফিল্ম সোসাইটির বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন মুভি স্ক্রিনিং করা, তো এগুলো দেখার পর আমার বেশ আগ্রহ তৈরি হয় যে না, আমরা তো আসলে বাসায় বসেই দেখি, বা আমরা এটা নিয়ে তো আমি আগে জানতাম না যে ফিল্ম সোসাইটিও হয়। তো এখানে আসার পর আমার অনেক বেশি আগ্রহ জন্মায় যে ঠিক আছে, তাহলে এখানে কাজ করা যায়। তো আমি কাজ করার পরে দেখি না, আসলেই এখানে কাজ করলে সিনেমা রিলেটেড যেমন জানা যায়, তেমন সিনেমা কিভাবে হয়, বা এটার ব্যাক স্টেজ কি হয়, বা এটা নিয়ে কেমন আলোচনা করা যায়, সেগুলোও জানা যায়। যেমন এই যে কাজল রেখা দেখলাম, তারপরে আমাদের অডিটোরিয়ামে দেখানো হয়েছিল শাকিব খানের যেই নতুন সিনেমা তুফান, সেটাও দেখেছি। তো শাকিব খানের ছবি একদম ছোটবেলা অনেক দেখা হতো, পরবর্তী যখন আমরা আর কি অ্যাডাল্ট হই, তখন শাকিব খানের তেমন একটা ছবি দেখা হতো না আমার। বাট হ্যাঁ, কামব্যাক হলো। তো এইটাই আর কি, যে আমার লাইফে ইরানিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে, হ্যাঁ ওখানে দেখা হয়েছে হচ্ছে দা বডিগার্ড। এটা খুবই ভালো লেগেছে আমার। ইভেন আমি লাস্টে কান্না করেছি, যে অডিয়েন্সটা বেশিরভাগই কান্না করেছে যে লাস্টে কেন মারা গেল লোকটা, মানে সে যে তার জীবনের থেকে বেশি তার ডিউটিকে প্রাধান্য দিল। যে এটা আসলে একটা দৃষ্টান্ত সবার জন্য, যে হ্যাঁ তার কাজকে সে বেশি প্রাধান্য দিচ্ছে। তো আমার এটা খুবই ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে? আমি আসলে ইরানিয়ান ফেস্টের ছবিগুলো আমি দেখতে পারিনি, আমার এক্সাম চলতেছিল সে সময়টাতে। বাট আমি সাধারণত ইরানের ছবি যেগুলো দেখি, আব্বাস কিয়ারোস্তমি বা মাজিদ মাজিদি, এদের ছবি, এত জীবন ঘনিষ্ঠ ছবি আসলে আমার মনে হয় শুধুমাত্র ইরানিয়ান ফিল্ম মেকারদের জন্যই তুলে রাখা, যে তারাই আসলে এই টাইপ ছবিগুলা বানায়, যে তাদের মধ্যে
একটা জিনিস কখনোই অনুপস্থিত থাকে না, সেটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি তাদের মধ্যে থাকেই, কোনো না কোনো জায়গায় ফ্যামিলিটা থাকে। আর আমার আসলে, আমি ফিল্ম ডিপার্টমেন্টে পড়ি, আমার নামও সৈকত। তো আমার ফিল্ম ডিপার্টমেন্টে পড়ার থ্রুতে আসলে আমি যে জিনিসটা দেখি ইরানিয়ান ফিল্ম গুলোতে, যে জিনিসটা যে তাদের একটা কালার আছে, এবং সেই কালারটা দেখলে বোঝা যায় এটা ইরানিয়ান ফিল্ম। যেমনটা ওয়েস্টার্ন ফিল্ম গুলোতে দেখলে বোঝা যায় যে একটা গোল্ডেন কালার বা একটা ওয়ার্ম কালার। সো ইরানিয়ান ফিল্মের একটা কালার আছে, সেই কালারটা আসলে শুধুমাত্র ইরানিয়ান ফিল্মের জন্যই। এবং একটু ওয়ার্ম কালার। এবং আমার, হ্যাঁ এক্স্যাক্টলি, এবং আমার কাছে একটা জিনিস খুব পছন্দ হয়, যেটা হচ্ছে মানুষের রিলেশন, যেটা নিয়ে আমি খুব বেশি ইন্টারেস্টেড। একটা হিউম্যান রিলেশনশিপ আমার কাছে খুব খুব বেশি আগ্রহের একটা জায়গা। নট অনলি হিউম্যান রিলেশনশিপ, একটা প্রাণীর রিলেশনশিপও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমি এই জিনিসগুলো খুব অবজার্ভ করি, এবং যে জিনিসগুলো যখন আমি সিনেমায় খুঁজে পাই, তখন আমার সেই সিনেমাটা খুব বেশি ভালো লাগে। তখনই আমার ওই সিনেমাটা খুব বেশি ভালো লাগে, যখন আমি রিলেশন গুলো দেখি, এবং আমার চারপাশে যে রিলেশনের যে জিনিসগুলো আসলে আমরা দেখি না, বা যে জিনিসগুলো আমরা আলোচনা করি না, সিনেমায় যখন আমি ওই জিনিসটা দেখি, তখন আমার কাছে খুব ভালো লাগে। যে জিনিসটা আমরা ইরানিয়ান ফিল্মে দেখি, যে একটা ফ্যামিলি দেখায়, যে ফ্যামিলিতে মানুষগুলোর মধ্যে খুব এমন কথা, এমন গল্প, যে কথাগুলো আমরা খুব শুনি না, বা আমরা অ্যাভয়েড করে যাই, আর এই জিনিসগুলো আবার সিনেমায় কেন থাকবে। কিন্তু ওই জিনিসটা আসলে সিনেমার ওই রনেসটা, যে জিনিসটা আমরা অ্যাভয়েড করে গিয়ে সিনেমাকে খুব বেশি কালারফুল, সিনেমাকে খুব বেশি কি বলবো এটাকে মেকি, বা সিনেমাকে খুব বেশি আর্টিস্টিক করতে গিয়ে দেখা গেছে আমরা অনেক সময় জিনিসগুলো বাদ দিয়ে দিই, যে না ঠিক আছে রস দেয় একদম। বেশি, হ্যাঁ দর্শককে আরো বেশি ইন্টারেক্ট। কিন্তু আমার মনে হয় দর্শক আসলে ওই জিনিসগুলা জানতে পারে আসলে যখন ওই আমাদের জীবনের গল্পগুলো যখন আরো বেশি থাকে। হ্যাঁ, আর এই এই সময়ে এসে যেই প্রজন্মে আমরা আছি, এখানে এসে আমার মনে হয় ইরানিয়ান ফিল্মগুলো দেখা আমাদের জন্য, মানে আমাদের জেনারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা না ফ্যামিলি সম্পর্কে, ফ্যামিলির যে রিলেশন সম্পর্কে, তাদের মধ্যে কিভাবে কি আমরা যে ছোট ছোট বিষয়গুলো যে মিস করি, এইগুলো অনেক ধরা যায়। যেমন ওদের ফ্যামিলিতে যেমন ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, তো আমাদের ফ্যামিলি, যেমন আমার বাবা খুবই পছন্দ করেন সে ইরানিয়ান ফিল্ম দেখতে। সেই ফিল্মগুলো তার এত ভাল লাগে যে সে তার ল্যাপটপ খুলে সে ওটা দেখতে থাকে। তো তার থেকেই আর কি আমি মেইনলি ইরানিয়ান ফিল্ম সম্পর্কে জেনেছিলাম, যে আচ্ছা ইরানে এরকম এরকম ফিল্ম হয়। তাছাড়া তো আগে বাংলা, হিন্দি বেশি দেখা হতো। হ্যাঁ, বাংলাদেশের উপরে হিন্দি সিনেমাটাই বেশি বড় প্রভাব ফেলছে। কিন্তু এখন এসে দেখতেছি যে না, এখন আসলে বাংলাদেশের যে মুভিগুলো হচ্ছে, সিনেমা, শর্ট ফিল্ম, এগুলোর প্রতি অনেক বেশি আগ্রহ জন্মাচ্ছে আমার জেনারেশন। যে কয়টা সিনেমা হয়েছে, যে গত কয়েক বছরে রেহানা মারিয়াম নূর, তারপরে এবছরে প্রিয় মালতী, বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যেগুলো হচ্ছে, সেগুলো থেকে একটু কি ইরানিয়ান ওই যে ছোঁয়াটা কি আমাদের ফিল্মে আসছে, তোমার কি মনে হয়? আচ্ছা, আমি সালমান সাদ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ি, আর এমনিতে আমি লেখালেখি করি। আমার একটা বই পাবলিশ হয়েছে ঐতিহ্য থেকে, নাম হচ্ছে খণ্ডিত কিছু অন্ধকার। এখন আমি আসলে যেহেতু গল্প লিখি বা গল্প বলি, তো আমি আসলে টেক্সচুয়াল মাধ্যম এর বাইরেও আসলে ভিজুয়াল মাধ্যমের দিকে গল্প বলার দিকে আগ্রহ আছে। পৃথিবীতে অনেক ভালো ভালো লেখকরাই পরবর্তীতে ভালো পরিচালক হয়েছিল। তো সেটা এক হিসাবে। আর আয়াত যে বললো একটু আগে যে ইরানি মুভি সম্পর্কে, তো ইরানি মুভি সম্পর্কে আমার একটা অবজারভেশন হচ্ছে, ওদের ওদের সিনেমাতে ছোট গল্পের একটা সার্থক গুণ আছে। ওটা হচ্ছে যে শেষ করে মনে হবে, সাঙ্গকরি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। মানে তারা হচ্ছে মুভিটা এমন একটা জায়গায় শেষ করে যখন আসলে মনটা তৃপ্ত হয় না, মনটা চায় যে ওই জিনিসটা হোক, একটা ভালো এন্ডিং হোক, বাট ওরা একটা সংকটময় পরিস্থিতিতে এনে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে পাঠকের মাথায় দিয়ে দেয়। তো এটা যে প্রিয় মালতী প্রসঙ্গটাও যদি আমি আসি, প্রিয় মালতীর সম্পর্কে আপু বলেছিল একটু আগে, তা আমি একটু সমালোচনা না, এটা হচ্ছে ব্যাপারটা আমার মনে হচ্ছে যে মুভিটা একটা জায়গায় শেষ হয়ে যেতে পারতো। ওই যে একটা আইকনিক সিন থাকে যে মালতী মারা যায় এবং স্ক্রিন ব্ল্যাক হয়ে যাওয়ার পরে লেখা ওঠে যে টাকা আসছে, বাট মালতী কোথায়। না, আমি এখানে একটু কথা বলি মালতী। আমার মনে হয় কি মালতী মারা গেছে, ওখানে কি সিনেমাটা শেষ হইতে পারতো না? হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে ওটাই পারতো। তাতে হয়তো কি, যে যেই মোটোটা দেখাতে চাইছে যে আসলে আমাদের দেশে মরেও শান্তি নাই, মরার পরেও আসলে নানান রকম দুর্নীতির কারণে আমরা আমাদের হক পাই না, অধিকার পাই না, বা আমাদের যে ব্যাপারগুলা। তো এখন দেখা গেল কি, যে ওই সময় যদি শেষ হয়ে যেত, তাহলে আমাদের মনে একটা অতৃপ্তি থাকতো যে আহা, মালতীর বাচ্চাটার কি হইলো। তখন এই গল্পটা আমাদের মনে খালি শুলবিদ্ধ করতো। কিন্তু যখন আমি দেখলাম যে হ্যাপি এন্ডিং, মেয়েটা সুন্দর বড় হইলো, তখন আপাতত যে মনটা শান্তি ঘুমায়। এখন হুমায়ুন আহমেদের একটা উদাহরণ দিই, যেমন বাকের ভাইয়ের তো ফাঁসি হইলো। তো হুমায়ুন আহমেদের বাসার সামনে আন্দোলন হইলো, ঢাকায় মিছিল হইলো যে বাকের ফাঁসি দেওয়া যাবে না। তো হুমায়ুন আহমেদ বলে না, আমি মরে গেলেও আমি হচ্ছে এটা বাদ দিব না। তো উনি বলছে কেন? কারণ মানুষকে দুঃখ না দিলে মানুষ মনে রাখে না। তো মানুষকে যখন আমি দুঃখ দিব, একটা সংঘাতময় পরিস্থিতির সামনে দাঁড় করা দিব বা কষ্ট দিব, তখন সে ওটা মনে রাখবে, ওটা মাথায় রাখবে, এবং সে বাস্তবে যারা বাকের ভাই হচ্ছে বা নির্বিচারে ফাঁসিতে বা জেল জুলুমে পড়তেছে, তাদের প্রতি তাদের রিয়েল একটা সহানুভূতি হবে। তো ইরানি ফিল্মের এটাই একটা শক্তি। যেমন ও বডিগার্ডের কথা বললো, যে উনি যদি মারা না যেত, তাহলে আসলে শেষ পর্যন্ত ওই ধাক্কাটা আমাদেরকে দিতে পারতো না।
তো বাংলাদেশি যেই সিনেমাগুলা ওগুলাও আসলে ওই ধারাটাই দিকে যাচ্ছে আস্তে আস্তে, মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম গুলা। হ্যাঁ, ওইভাবেই আর কি একটা ছায়া আসতেছে। তো এই যে সিনেমা আমাদেরকে ভাবায়, সিনেমা আমাদেরকে কাঁদায়, সিনেমা আমাদেরকে হাসায়, সিনেমা কিন্তু একটা বিপ্লবেরও ভাষা। যেই আমরা প্রসঙ্গক্রমে বলতেছিলাম যে জুলাই বিপ্লবের পরে আমাদের ক্যাম্পাসেও একটা বড় রকম দ্বিতীয় দফায় হল আন্দোলন হলো, যেমন সার্থকতা পেলো। তো এই আমি নিজে পড়াশোনা করতেছি ফিল্ম নিয়ে, এবং আমি আমাদের যে ফিল্ম সোসাইটি সেটার সাথে শুরু থেকে যুক্ত আছি, বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করতেছি। পাশাপাশি আমি নিজেও নির্মাণের সাথে যুক্ত। তো ওই জায়গা থেকে আমার একটা দায়িত্ববোধ জায়গা থেকে গত বছর মার্চে আমি একটা ডকুমেন্টারি বানাইছিলাম এই ক্যাম্পাসের জন্য, যেটার নাম হচ্ছে বন্যী শিখা, জগন্নাথের অদম্য নারীরা। তো ওইটাতে আমরা অনেকগুলো বিষয়, নারীদের ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন ভালো দিক খারাপ দিক সবটাই তুলে ধরেছিলাম। সেখানে আমাদের ক্যাম্পাসের তৎকালীন ভিসি ম্যাম থেকে শুরু করে, যেহেতু আমাদের উনি প্রথম মহিলা ভিসি ছিলেন, ওনাকে থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী এবং একদম যে চতুর্থ শ্রেণীর কর্মচারী নারীদের মধ্যে, তাদেরকেও আমরা এই ডকুমেন্টারিতে নিয়ে এসেছিলাম। এবং এই ডকুমেন্টারির অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে আমাদের যে হল নেই, একটাই মাত্র আমাদের হল, মেয়েদের হল। সেই হলের কি সমস্যা সেটা নিয়েও আমরা কথা বলেছিলাম আমাদের প্রভোস্টের সাথে। প্লাস যে দ্বিতীয় ক্যাম্পাস যে আন্দোলন হচ্ছে এই সেনাবাহিনীদের হাতে দেওয়ার জন্য, সেই দ্বিতীয় ক্যাম্পাসের কি অগ্রগতি ছিল এবং এটা নিয়ে যে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের কি ভাবনা ছিল সেটাও আর কি আমরা ওই ডকুমেন্টারিতে তুলে ধরেছিলাম। সো এই তো, এটা আর কি আমার একটা ভালো মানে নিজের কাছে একটা খুশির জায়গা থাকে যে আমি যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা পরবর্তীতে একটা সফলতা পেয়েছে, এবং এটা নিয়ে আমিও একটা ভাবে এই মুভমেন্টের পার্ট ছিলাম। তো এটা একটা মজার বিষয়। এখানে একটা কথা একটু বলি, আমি আপুর সাথে আজকে দুপুরবেলা আলাপ করতেছিলাম আমাদের এই ডকুমেন্টারিটা নিয়ে, যে আমরা এখানে কি কি বিষয়গুলো প্রেজেন্ট করছি, এবং আমাদের আমরা এইরকম একটা সার্ভে করছিলাম যে আমাদের ইউনিভার্সিটিতে কতজন নারী, মানে আমরা কতজন শিক্ষিকা আছে এবং কয়টা ডিপার্টমেন্টে চেয়ারম্যানরা হচ্ছে নারী, এবং আমরা তাদের কাছে গেছি এবং আমাদের সমস্যাগুলো আমরা তাদের কাছ থেকে শুনছি। আমি এটা স্ক্রিপ্টের কাজে জড়িত ছিলাম এবং আমি এটা স্ক্রিপ্টটা করছিলাম। তো আমার এখানে একটা প্ল্যান ছিল এই জিনিসটা, যে আমরা জানি যে তারা তো অনেক কিছুই বলবে, যে হ্যাঁ পজিটিভ কথা তো আছে, কিন্তু কিছু না বলা কথা আছে যেগুলো সবাই সবসময় বলতে চায় না। তো আমি এমন ভাবে চেষ্টা করছিলাম যে যাতে তারা ওই কথাগুলো বলে এবং স্টুডেন্টদের কথাগুলো বলে, যে তাদের প্রবলেমটা আসলে কোন দিকে। তো আমার কাছে মনে হয় যে আমাদের ইউনিভার্সিটির এই ধরনের উদ্যোগগুলো আরো সামনে নেওয়া উচিত, যেখানে আসলে আমরা যেমন নারীদেরকে নিয়ে বানাইছি, আমাদের ইউনিভার্সিটির কিন্তু কোনো অফিসিয়াল ডকুমেন্টারি নেই। আমাদের ইউনিভার্সিটি কিন্তু কোনো অফিসিয়াল ডকুমেন্টারি নেই। আমরা এরকম একটা প্রসেস আগাইতেছি, কিন্তু শেষ মোমেন্টে আমরা এটা হইলে মনে হয় আরো বেশি বেটার হবে, যে আমাদের ইউনিভার্সিটি ডকুমেন্টারি যখন অফিসিয়ালি হবে তখন আমরা মনে হয় এটা নিয়ে আরো বেশি জানতে পারবো। যাই হোক, ওইটা আমাদের মানে আমার মনে হয় একটা ভালো কাজ ছিল, যে আমরা আমাদের ইউনিভার্সিটির নারীদেরকে নিয়ে আসলে বাইরের মানুষ জানানোর একটা ভালো ওয়ে পাইছে। অবভিয়াসলি এটা ভালো কাজ ছিল, এবং এই কাজটা আসলে অন্য আন্দোলনের অন্য অনেকের অবদানের চেয়ে অনেক শক্তিশালী অবদান বলে আমি মনে করি। কারণ আসলে আন্দোলনে যাওয়া এটা তো আগে মানুষের মনের মধ্যে আসে। তো আপনারা আসলে যখন নারীদের সাথে কথা বলছেন, তাদের মুখ থেকে তাদের সংকটটা শুনছেন, তাদের চেহারার যে অভিব্যক্তি বা দুঃখ সেটা তো ক্যামেরায় ফুটে উঠছে। তো এই জন্য আমি আসলে ওই যে ভাইয়া যে বললো যে আন্দোলন নিয়ে আসলে ডকুমেন্টেশনের কাজগুলো, এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। এবং এটা আসলে মানুষের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করে। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আগে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল একটা হয়েছিল ইন্টারন্যাশনাল। তো সেখানে আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম। সেটা হচ্ছে আমরা ওই যে আফগানিস্তানে তো তালেবান ক্ষমতা দখল করলো। তো ওই সময় কিন্তু আমেরিকা 20 বছরে ওদের একটা কলোনি বানাইছিল ওখানে, এবং আমেরিকান শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা একটা ক্লাস ছিল ওখানে। তো আমরা দেখলাম যে ওই দিন লাখ লাখ মানুষ হচ্ছে এয়ারপোর্টে চলে আসছিল, বিমানের চাকা থেকে পড়ে গেল। তো আমরা কি কখনো এটা ভাবছি যে ওই যে বিমানের চাকা উঠতে চাওয়া মানুষ, তারপরে কি হইলো, বা যারা বিমানে উঠছিল তাদের কি হইলো? তো এই যে ডকুমেন্টারি একটা দেখলাম, ওখানে হচ্ছে এরকম 3 জন যুবকের কথা দেখায়, একটা মেয়ে এবং 2টা ছেলে। তারা আমেরিকাতে ওইভাবে যাওয়ার পরে তাদের ওই আমেরিকায় টিকে থাকার জন্য ক্লাস স্ট্রাগল, বিশেষ করে আমেরিকার অনেক কঠিন অভিবাসী আইন আসতেছে। তো এখন যেহেতু আফগানিস্তানে ওদের একটা দায় আছে, ওরা 20 বছর ওখানে যুদ্ধ করেছে, তো ওদের জন্য একটা স্পেশাল আইন করা সহ নানান জটিলতায় ওরা আসলে উদ্বাস্ত মতো ঘুরতেছে, কোথাও ভর্তি হতে পারতেছে না, বা বিভিন্নভাবে ফান্ড বা স্কলারশিপ অ্যারেঞ্জ করে চলতেছে। তো ওদের চোখে মুখে যখন আমি কথাগুলো শুনলাম, দেখলাম, বা একটা মেয়ে বলতেছিল যে আমি নিউ ইয়র্কে এসে মনে হলো যে আমি এখনো কাবুলে আছি, বা মাঝে মাঝে মনে হয় আমি কাবুলে আছি, কাবুলটা ভুলতে পারি না। ট্রমাটা ওই দুঃখটা বিশেষভাবে কিছু অভিবাসী যারা থাকে, বিশেষ পরিস্থিতির শিকার হয়ে আসে, তাদের প্রতি যেটা সমবেদনা বোধ করলাম। আপনারা যে ডকুমেন্টারি করছেন, এই ব্যাপারটা আসলে ওইভাবে আমাদেরকে কানেক্ট করবে, যে আমরা নারীদের ব্যথাটা আরো কাছ থেকে বুঝবো, এবং হয়তো ওইটা আমরা আরো রেজিস্ট্যান্স তৈরি করবো এটার জন্য। নবেরা আপু, আপনি তো
আপনি তো চারুকলার স্টুডেন্ট এবং আপনি তারপরও আপনি ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে অনেক শুরু থেকে জড়িত ছিলেন, তো এবং আপনি ফিল্ম বানিয়েছেন কিছু বা বানানোর সাথে যুক্তও আছেন, তো হ্যাঁ। আপনার এই কানেকশনটা কিভাবে আসলো এবং ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে কিভাবে জড়িত হলেন, এটা নিয়ে যে আপনার কাছে একটু শুনতে চাবো। আচ্ছা, মুভমেন্ট বা ব্যাপারটা বলতে গেলে আসলে অনেক সময় দরকার এবং বেশ একটা ভারী আলোচনা। এখন অনেকক্ষণ হয়ে গেছে, যাইতে হবে বাসায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি আসলে জড়িত হয়েছি, আমার পরিবার আসলে ফিল্ম ওরিয়েন্টেড আর কি। আমার আব্বু ডকুমেন্টারি বানায়, সেই জায়গা থেকে আমিও ছোট ছোট করে ঢুকছি ডকুমেন্টারি বানানোর দিকে। তো আমি হচ্ছে তো যখন জগন্নাথে আসলাম, আমি মানে ছোট একটা মজার ঘটনা দিয়ে শেয়ার করি। সেটা হচ্ছে যখন আমরা ফর্ম ফিল আপ করলাম আর জগন্নাথে যখন আমাদের সিনিয়রদের কাছে আর কি আমরা ইন্টারভিউ দিতে আসলাম, তখন দেখা গেল যে অনেকগুলো অপশন থাকে যে কি হতে চায়। কি হতে চায়? ওখানে মানে মোর দেন 80% ছিল যে নায়ক নায়িকা হতে চায়, কারণ ওদের মনে হচ্ছিল যে ফিল্ম সোসাইটি মানে আমাকে নায়ক নায়িকা বানাই দিবে। তো আমাকে যখন শুধুমাত্র আমি আর একজনই বোধহয় আমরা লিখি নাই নায়িকা হতে চাই না। তো প্রথমে মানে ওই অর্পণ দা না কে জানি সবাই নায়ক নায়িকা হতে চায়, তোমরা কেন আমি জানি না এখন তোমরা কি এগুলো ফেস করো নাকি রিক্রুট করার সময়। হ্যাঁ। এটা আমার কাছে খুব মজা লাগছে। আর ফিল্ম সোসাইটি আন্দোলন তো এটা নিয়ে আসলে আমরা ইনশাল্লাহ পরে আরেকবার কথা বলবো। আজকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো আমরা মানে কি বাইরে হাঁটতে হাঁটতে চাটা হ্যাঁ, খাই। আমরা আমাদের আড্ডাটা চলমান রাখি। ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত। তো আমরা আড্ডা চালিয়ে যাব, কিন্তু আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। তো তারপর রাতে কি সিনেমা দেখার প্ল্যান তোর? হ্যাঁ, আমাদের ক্লাসে যে আজকে ওটা ডকুমেন্টারি দেখলাম, যে আমরা সকালবেলা ভিডিওটি লিখলাম, নানক অফ দ্য নর্থ। এটা ইতিহাসের প্রথম ডকুমেন্টারি, যেটা আসলে যেই পদার্থটা তুমি পাবা না কোথাও, এটা রিলিজ হয় না। আয়াত যে বলছিল না যে ইরানের সিনেমা আমাদের এখন দেখা দরকার, ওই যে আর বলিউড দেখে বড় হয়েছে, বলিউড আমাদেরকে ইলুশনে চরমে উঠাইছে, আর ইরানি সিনেমা রিয়েলিটিতে নামাইছে। বিশেষ করে আসগার ফারাজি আমার মনে হয় ইরানি সিনেমা আগে থেকে দেখলে জীবনে এত হুচট খাইতাম না। মানে ওই ফ্যান্টাসিটা কখনো ক্রিয়েটিভ হইতো না, সেটা মানে সব